হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখিকা মৈত্রেয় দেবীর লেখা নহন্যতে এর ১৩তম পর্ব। আর পাঠ করছি মৌসুমী হাসান। গভীর রাত্রে আমরা স্বামী স্ত্রী নির্জন বনের ভেতর দিয়ে বাড়ি ফিরি। সামনে বেহারা লণ্ঠন ও লাঠি নিয়ে চলেছে। আমাদের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নিঃশব্দ বনস্থলিতে দুধারে পাহাড়ে ধাক্কা লেগে সেই শব্দ মশমশ করে নৈশব্দকেই প্রকাশ করেছে। ওপরে গাছে চন্দ্রতাপের ফাঁক দিয়ে দিয়ে জ্যোৎস্না গলে গলে পাথরের ওপর আলোর ছায়ার চিত্র বিচিত্র করেছে। আমি জানি ঠিক কোন মোড়ে কি আছে, কোথায় জোনাকিদের রাজত্ব, কোথায় ফুলের গন্ধ পাবো। একটা ফুল আছে ঠিক আতপ চালের গন্ধ। কেউ কেউ বলে কোনো সাপের গায়ে সুগন্ধি আতপের গন্ধ পাওয়া যায়। এখানে এত সাপ যে আমাদের আর সাপের ভয় নেই। ওরা মানুষ দেখলে বা শুনলে পালিয়ে যায়। কোবরাও পালিয়ে যায়, কিন্তু অজগর পালায় না। পালাবে কি করে? তার তো নড়তে চড়তে বছর কেটে যাবে। অবশ্য অজগরে ঘাড়ে না পড়লে কারোর ভয় নেই, সে হাত বাড়িয়ে কাউকে ধরবে না। অথচ অজগর দেখেই যে লোকটা মরে গেল, গাছের তলায় কুণ্ডুলিকৃত অজগরটাকে সেই মুখ তুলে চেয়েছে। এই লোকটা তার চোখ দেখেই ছুটিতে শুরু করিল, অবশেষে বিপরীত দিকে, নইলে সম্মোহিত হয়ে ওর আওতায় গিয়ে পড়বার কথা। অজগর হাত বাড়ায় না ঠিকই, কিন্তু চোখ বাড়ায়, চোখ দিয়ে টেনে নেয়। লোকটা উপরের দিকে ছুটতে ছুটতে একেবারে ২ মাইল দৌড়ে আমাদের বাড়ির কাছে এসে পড়ে গেল। পড়েই মরে গেল, শুধু ভয়েই মরে গেল। আমরা সচরাচর যে পথে চলাফেরা করি সেখানে ভাল্লুক বেরোয় না, ওদেরও তো প্রাণে ভয় আছে। কিন্তু বনের পথে পায়ে হেঁটে ১৮ মাইল দূরে থেকে সে লোকেরা শহর থেকে বাজার আনতে যায়, তাদের সঙ্গে প্রায়ই দেখা হয়। একদিন এক একটা কৌশল করে সবাই বাঁচে। একদিন তো খাবার ভর্তি পিঠের বুড়িটাকে ফেলে দিল। বুড়িটা ছিটকে পড়ে পাহাড়ে দিয়ে গড়িয়ে যাচ্ছে। ভাল্লুক মানুষ ছেড়ে সেই চলমান বস্তুর পেছন পেছন দৌড়ালো। একদিন তো খাবার ভর্তি পিঠের ঝুড়িটাকে ফেলে দিল। ঝুড়িটা ছিটকে পড়ে পাহাড় দিয়ে গড়িয়ে যাচ্ছে। ভাল্লুক মানুষ ছেড়ে সেই চলমান বস্তুর পেছন পেছন দৌড়ালো। রুটিগুলো বেঁচে গেল। ওকে আমরা বলি রুটিওয়ালা। কিন্তু শুধু রুটি নয়, যা কিছু প্রয়োজনীয় জিনিস তা ১৮ মাইল দূর থেকে আনে। মাছ, মাংস, ওষুধ, তরকারি কিছু এখানে পাওয়া যায় না। একটা জিনিস তুলে গেলে ৩ দিন অপেক্ষা করতে হয়। চিতা, ভাল্লুক আর অজগরের কাণ্ড মিলে এখানকার ঘটনাগুলো ছোটদের গল্পের বইয়ের মতো মনে হয়। আমি যে জীবন থেকে এসেছি তার চেয়ে কতই না অন্যরকম। তবু ধীরে ধীরে আমি এদের সঙ্গে মিশে যাচ্ছি। আদিম প্রকৃতি, আদিম মানব আমার অন্তরে প্রবেশ করেছে, ধীরে, খুব ধীরে। কারণ সাহেবেরা যে এরকম করে আনন্দ করতে পারে আমরা তো তা জানিই না। ওরা ছুটির দিনে পিঠে বন্দুক ঝুলিয়ে, হাতে ছিপ নিয়ে, ভারবাহী ভীতকুলের কাঁধে খাদ্য ও মদ্যের বোঝা চাপিয়ে শিকারে চলল। সেখানে মদ্যপান হবে, শিকার এবং ইনি ওর স্ত্রীর সঙ্গে কিংবা কোনো অতিথি বালিকার সঙ্গে ফষ্টি নষ্টি করবেন। ওদের কোনো অভাব বোধ নেই, জঙ্গলেও বেশ আছে ওরা। আমরা পড়ুয়া মানুষ, আমরা এইসব পারি। আমাদের নিরীহ হরিণ মারা ভালো লাগে না। আহত হরিণের চিৎকার বা করুণ দৃষ্টি আমাদের কাঁদিয়ে ছাড়ে। তবুও ক্রমে ক্রমে ওদের কাছ থেকে আমরা শিখতে লাগলাম। ওদের কাছেও শেখবার আছে। যে অবস্থায় পড়ুক ওরা মানিয়ে নিতে পারে, অনেকটা মারোয়ারিদের মতো। তারাও বেশ পায়ে প্রতিকূল অবস্থায় মানিয়ে নিতে। হিমালয়ের গায়ে ছোট ছোট এমন গ্রাম আছে যেখানে ২৫ মাইল হয় পায়ে হেঁটে, নয় ঘোড়ায় ছাড়া পৌঁছাবার পথ নেই। সেখানেও মারোয়ারিরা দোকানপত্র খুলে চাল ডাল বিক্রি করে। ওদের জন্য এখানে আমরা চাল ডাল তেল মশলা পাই। মদ্যপান ও হরিণ শিকার, এই দুটি জিনিস বাদ দিয়ে আমি চেষ্টা করলাম অরণ্য জীবনের আনন্দে প্রবেশ করতে। প্রত্যেক ছুটির দিনে আমি যাকে যাকে পারি জোগাড় করে সদল বলে বের হই বনভোজনে। বনের পথ দিয়ে চলে যাই অনেক দূরে, হয় কোনো নির্জনতার ঝর্ণার ধারে, নয়তো কোনো পার্বত্য নদীর তীরে। এই বনের গাছগুলো একেবারে সোজা,
এরা আলোর প্রত্যাশী, তাই যেন দীর্ঘ গ্রীবা উত্তোলন করে পাহাড় পার হয়ে আকাশে মুখ রাখতে চায়। ওই গাছের ছায়াচ্ছন্ন শ্যাওলার ভেজা গন্ধে চারিদিক ভরে রাখে। ঘোড়ার পায়ের নিচে ঘাস ফুল আর বন্য ফার্ন দলিত হয়ে যায়। আমি অন্যমনস্ক হয়ে লাগাম ধরে থাকি। বনের মধ্যে চলতে মন হঠাৎ উদাস হয়ে যায়। সেই গৃহবিরাগী রাজার কথা মনে পড়ে। একাকী হয় মারুহ জগাম গহং বং। কোথায় কাদের সঙ্গে চলেছি আমি? এরা সব ছায়ামূর্তি। এই জীবনটা কি চেয়েছিলাম? হ্যাঁ ঈশ্বর, কি পতঙ্গ সঙ্গী পায়, আমাকে একজন সঙ্গী দিলে না কেন? অবসাদ কেটে যায় যখন বনের ভেতর থেকে বেরিয়ে হঠাৎ পার্বত্য নদীকে দেখতে পাই। উপল শয়না কল নিনাদিনী জলধারা স্রোতের মাঝে মাঝে পাথরে আটকে হ্রদ হয়ে থাকে। সেখানে ঝাঁপিয়ে পড়ে আমরা স্নান করি। তিতাপতি বলে এরকম সুগন্ধ পাতা আছে, পাথরে ঠেকলে জলে ফেলে দিলে সে জল পান করে মাছগুলো মত্ত হয়ে ওঠে, তখন সেই মাছ ধরা যায়। পাথরের চুলায় তৈরি করে কাঠকুঠু দিয়ে আগুন জ্বেলে মাছ ভাজা হয়। বড় বড় পাথর নদীর মাঝে মাঝেই আছে, তার পাশ দিয়ে জল ঘুরে ঘুরে ফেনা তুলে তুলে সাদা হয়ে যায়। সেই পাথরের ওপর বসে আমরা সাগরিকা কবিতাটি পড়তে ইচ্ছা করে। বসিয়াছিলে উপল উপকূলে। ম্যাকডোনাল্ড জাবা বলে একটি দ্বীপ আছে জানো? জানি বই কি, সেখানে চায়েরও চাষ হয়। ওহ, তাই জানো? সেখানে বহু আগে ভারতীয় সভ্যতা গিয়েছিল সাম্য দেশেও, তা জানো? নেভার হার্ড অফ সার্চ এ থিং। ইংরেজ আসবার আগে ভারতীয় সভ্যতা বলতে কিছু ছিল কি? না ঠেলা। এদের সঙ্গে কি কথা বলবে? আমার স্বামী তো সহজে কোনো কথা বলতে চান না। বিতর্ক তো যাবেনই না, তবু বাধ্য হয়ে তাকেও একদিন দু একটা কথা বলতে হয়। ম্যাকডোনাল্ড বলে, তোমরা কি লেখাপড়া শিখেছ? তোমরা তো খুবই বুদ্ধিমান, তবে খ্রিস্টান হচ্ছ না কেন? তোমরা সেভড হবে কি করে? উনি বললেন, আমরা সংখ্যালঘুর দলে যেতে চাই না। অর্থাৎ পৃথিবীর জনসংখ্যা কত জানো? না, কত? 2000 মিলিয়ন। এর মধ্যে খ্রিস্টান কত বলো তো? জানি না। কত? হয়তো 600 মিলিয়ন হবে। তবেই বলো, মেজরিটির সঙ্গে থাকা ভালো নয় কি? ক্রমে ক্রমে 2-4 জন লোক আসতে শুরু করছে। আমি আত্মীয় স্বজনকে ক্রমাগত ডাকি। কেউ না কেউ ছুটি হলে আসেন। এই তল্লাটে কেউ এলে আমার অনুরোধে পড়ে আসতেই হবে আমাদের বাড়িতে। কাজে অনেকেই আসেন। অতিথিরা আমার বাড়িতে এসে খুশি হয়। যদিও বাজার আসে 18 মাইল দূর থেকে, তবুও খাদ্যবস্তুর অভাব রাখি না। সুসজ্জিত বাড়িতে অতিথিদের জন্য সুখাদ্য তৈরি করে আমি তৃপ্তি পাই। তাদের বিছানা চিনাংশুক ঢাকা বালিশে ল্যাভেন্ডার দেই। চেষ্টা করি একবার যারা আমার বাড়িতে থেকে গেছে তারা যেন কখনো না ভোলে। তারা ঘুম ভেঙে বিছানার পাশে শৌখিন পাত্রে চা পায়, দরজার কাছে পালিশ করা জুতো, স্নানের ঘরে ইস্ত্রি করা কাপড় পায়। প্রথম 2-3 দিন সবাই খুব খুশি, কি আনন্দেই আছো তোমরা, একেবারে ফার্স্ট ক্লাস হোটেলে। তারপর 1 সপ্তাহের মধ্যে নির্জনতার অবসাদ বুঝতে পারে সবাই, তখনই পালাই। একবার স্যার BL মিত্র এসেছেন, কাজেই আমাকে দেখে পৌর ভদ্রলোক একেবারে অবাক হয়ে গেছেন। তুমি এখানে থাকো? এই যে দেখি অশোক বনে সীতা। কিন্তু উপমাটা ঠিক নয়, আমায় কেউ বন্দি করেনি। এখানে কোনো রাবণ নেই। সংসারের কাজে আমার কর্মশক্তি ফুরোতে চায় না। সাহেবদের কাছেই শিখেছি মুরগি পালন, সেই সময় পুষতে। মৌমাছিদের জীবন বৃত্তান্ত পড়ে পড়ে মুখস্থ হয়ে গেল। কত রকম বিচিত্র পতঙ্গ আছে, তারা মানুষের কাজে লাগে না, তবে তাদেরও জীবনের মূল্যবান আশ্চর্য একটা রূপ। বিচিত্র তাদের ব্যবহার। পাহাড়ের যেখানটা গভীর জঙ্গল সেখানটা সর্বদা ভিজে স্যাঁতসেঁতে, কারণ সেখানে রোদ পড়ে না। সেখানে গাছের ডালে শ্যাওলা হয়ে যাকে বলে মশ, লম্বা লম্বা মশ ঝুলতে থাকে, কিন্তু যেন গাছের শাখা তার এলো চুল ঝুলিয়ে দিয়েছে। এখানে কোনো কোনো গাছে আছে যাতে আলো জ্বলে, ফসফরাসেন্ট। আমার বাবা আমায় বলেছিলেন, খুঁজে দেখতে পুরনো যাকে দিব্য ঔষধি বলা হয় তা আছে জানো?
দীপ্যমান এই দিব্য ঔষধি দেখেছি জোনাকির মতো কোনো কোনো পোকা আছে যার পিঠেও দুপাশে মিলিয়ে 30টা আলো, 10টা করে প্রত্যেক লাইন, এক অভাবনীয় জীব। আর প্রজাপতি বড় ছোট বিচিত্র রঙে রঙিন কোনোটা, বা মত্ত রং শূন্য বড় বড় ভয়ঙ্কর চোখ, ধূসর দেহ। ফুলের বাগানে প্রজাপতিরা উড়ে, তাদের সঙ্গে ঠিক তাদের মতো রঙিন আরেকজন উড়ে উড়ে ছুটে ছুটে চলে তাদের ধরবে বলে। পদ্মাপতি, পদ্মাপতি সে আমার কন্যা। 1936 সালে সে আমাদের ঘরে এসেছে। সে যেন ওই গানটাকে রূপ দিছে। কি সুখে ওই ডানা দুটি মেলেছ জোনাকি, ও জোনাকি। এখানে আমার সবচেয়ে বড় কাজ খেতে নেমে সবজি চাষ। 6-7 বছর তো আলুর চাষই করেছি স্বমনোযোগে। বীজের 20 গুণ ফসল হতো। আবার কৃতিত্বের গৌরবে আমি আনন্দিত। আমার এই অধপতনে কেউ হয়তো হাসতে পারেন, কিন্তু অবিশ্বাস্য ঠেকালেও বলি যে যে কোনো কবিও অবশ্যই আলু চাষ থেকে আনন্দ পেতে পারেন। একটা ছোট বীজ পোতা হয়েছিল মাটির ভেতরে, সে কি করে বর্ধিত হচ্ছে কে জানে। আমরা গোড়ায় মাটি তুলে দিচ্ছি, জল দিচ্ছি, কিন্তু যখন ফসল তোলবার সময় মাটি সরিয়ে দেখা যায় সেই ক্ষুদ্র বীজটি সূক্ষ্ম হয়ে রয়েছে, আর তার থেকে প্রাণ পেয়ে বড় বড় রসালো ফল ফলে তাকে ঘিরে আছে, তখন কম আশ্চর্য লাগে না। একটু একটু করে মাটি সরানো হয়, এক একটা করে আলো গড়িয়ে পড়ে। আমি সারা দুপুর ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু সংগ্রহ করি মালির সঙ্গে। ঝুলিতে আলু স্তূপ হয়ে থাকে। আমার মন এক অদ্ভুত আনন্দে ভরে যায়। বড় বিস্ময় মানি হেরি তোমারে। মনে হয় যেন আমি সেই ভ্যান গগ এর মতো ছবি আঁকলাম পটেটো ইটার্স। কোথায় বিস্ময় নেই, কোথাও আনন্দ নেই। ওই যে পোকাটা একেবারে ডালিয়া পাতার মতো দেখতে, পাতার সঙ্গে মিশে আছে, যতক্ষণ না নড়ছে বুঝতেই পারবো না যে ওটা প্রাণী, পাতা নয়। একটু নাড়া লাগতে ও পাতার মতো নিশ্চল হয়ে যাবে আত্মরক্ষার চেষ্টায়। ওই কী রকম বিস্ময়কর! দেখলে বিশ্বাসই হয় না যে একটা পোকার শরীর একটা পাতার এমন নিখুঁত অনুকরণে তৈরি হতে পারে। যখন পোকাটা মরে যায় পাতার মতো শুকিয়ে হলদে হয়ে যায়। নেচার্স মিমিয়ার্কি। একবার জটিল প্রকাশে সরকার অমনি একটা পোকা কাগজের বাক্সে করে নিয়ে এসেছিলেন রোজ ইনস্টিটিউটে দেখাবেন বলে। পোকাটা যখন মরে গেল তখন একটা পাতাই শুধু, শুকনো পাতা, আর যখন তাতে পিঁপড়ে লাগলো তখনই বোঝা গেল ওটা একটা প্রাণী। এই রাজ্যে আমার দিন কাটছে। এখানে দেখবার অনেক কিছু আছে, বর্ণ গন্ধ রূপের এক সমারোহে, যা দেখবার চোখ আমার একটু একটু করে দিনে দিনে তৈরি হচ্ছে। তবু আমায় কোনো দিনও ছাড়ল না। কখনো অর্ধরাত্রে আমি উঠে বসি আমার স্বামীর শয্যা থেকে, বারান্দায় বসে থাকি, মনে মনে আমার পরিচিত লোকদের কথা ভাবি। ওরা নিশ্চয়ই ওদের অবস্থায় সন্তুষ্ট, আমি কেন নয়? আমি তো সবই পেয়েছি, তবু আমার শূন্যতা কেন যায় না? আমি যা করতে এসেছি যেন তা করা হলো না। আমি যা বলতে এসেছি তা যেন বলা হলো না। আমি যা চেয়েছি তা যেন পাওয়া হলো না। এই অনির্দিষ্ট আকাঙ্ক্ষায় এই চির অতৃপ্তির কোনো নাম নেই, কারণ এটা বোধহয় খুব স্বাভাবিক জিনিস নয়। এর জন্য সুখে থাকতে অসুখ সৃষ্টি করা। তবু আমারই ওই রকম। মায়াক বক্সির একটা কবিতা মনে পড়েছিল, তাতে যেন আমার ওই সময়কার মনের ভাবটা আছে। শোনো এখন। যদি আকাশে তারার জ্বলে তাহলে নিশ্চয়ই কেউ আছে যেগুলো দেখতে চায়। এমন কেউ আছে সে যেন বলে ওগুলো জ্বলুক। কেউ বলে ওই ছোট বিন্দুটা কি, ওটা কি একটা রত্ন? মধ্যদিনে ধুলোর ঝড়ে আক্রান্ত হয়ে ঈশ্বরের প্রসারিত হস্ত চুম্বন করে সে বলে তারাহীন হয়ে আমি বাঁচতে পারবো না। অন্ধকার একলা রাতের ঠান্ডা বাতাসে আমি এসে বারান্দায় দাঁড়িয়ে থাকি একটা তারা দেখব বলে। আকাশ ভরা তারার মাঝে আমার তারা কই? কেউ যদি মনে করে যে কাহিনী দিয়ে এই লেখা শুরু করেছিলাম এ বদনায় তারই সৃষ্টি অনুসৃত, তাহলে ভুল হবে, একেবারে ভুল। আমার এই শূন্যতা বোধ কোনো একজন ব্যক্তির জন্য নয়, একেবারেই নয়। এই শূন্যতার অর্থ আমি জানি। আমি অন্য কাউকে নয়, আমাকে খুঁজছিলাম। আমার সত্তার যে অংশ নিজের অভিব্যক্ত করতে পারিনি তারই বেদনা আমার বুকের ভেতর মোচড় দিত।
আমার অন্য অংশ হৃষ্টচিত্তে সংসারে লিপ্ত ছিল। যখন সন্ধ্যা নামতে বেয়ারার জানালা দরজা বন্ধ করে ফ্লায়ার পেশে মোটা মোটা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে যেত, আমি সেই আগুন পোয়াতে পোয়াতে বসে উল বুনতাম। আমার স্বামীর একটা বইয়ের পাতা উল্টাতেন। দুজনেই নীরব। তখন আমি কোনো সূক্ষ্ম জিনিস ভাবতাম না। কারো সঙ্গে আমার মন কেমনও করতো না। স্বামীর চাকরির উন্নতি, উপরওয়ালার অবিচার, কন্যার খাদ্য অনীহা ইত্যাদি নিয়ে চিন্তিত হতাম, কিংবা নতুন কোনো ফার্নিচারের নকশা ভাবতাম। জীবনের কথা লিখতে গিয়ে ভাবছি, এ জীবনটায় কোনো বৃত্তান্তই নেই, থাকবেই বা কী করে। বৃত্তান্ত ঘটে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শে, সংঘর্ষে বা কর্মবহুল জীবনের নানা ঘটনায়। প্রকৃতি আর কি বৃত্তান্ত ঘটাবে? এখানে যা সব ঘটনা ঘটে তা মারাত্মক হলেও তা নিয়ে জীবনের গল্প হয় না। যেমন দাবানলের জলে প্রতি বছর। দাবানল কথাটা কাব্যে অনেকেই পড়েছে, দেখেছে কজন। গ্রীষ্মকালের গহন বনে পাতা শুকিয়ে শুকিয়ে ইন্ধন হয়ে থাকে, তারপর হঠাৎ কোনো শুকনো ডালের ঘর্ষণে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, কিংবা কোনো বর্ণচারী অসাবধানে অগ্নিকণা ফেলে গেলে শুকনো পাতায় আগুন লাগে। ধীরে ধীরে ধুয়ে ধুয়ে সেই আগুন বাড়তে থাকে। তারপর যখন সমস্ত পাহাড়টা জ্বলে ওঠে, বহু দূর থেকে দেখা যায়। গাছ থেকে গাছ, পাহাড় থেকে পাহাড়, বুভুক্ষ অগ্নিদেব লাফিয়ে লাফিয়ে চলেন। পশুদেব পালাবার পথ থাকে না, তাদের আর্তনাদ শোনা যায়। একবার দাবানল জ্বললে তা নেভানো যায় না। একমাত্র উপায় একটি বৃত্ত করে গাছ কেটে দেওয়া যেতে, আগুন ছড়িয়ে না পড়ে। এই বিপজ্জনক কাজে আমার স্বামীকেও এগিয়ে যেতে হয়, কারণ বুদ্ধিমান লোকের পরামর্শ প্রয়োজন। মানুষের বোকামে কতদূর পৌঁছে যেতে পারে তা প্রায় এখানে দেখি। মাটি কাটা হচ্ছে, রাস্তা চওড়া হবে। দুটো লোক কেটে যাচ্ছে তো কেটেই যাচ্ছে। উপরে বড় পাথর আছে, নিচে মাটি কেটে কেটে পাথরগুলো আগলা করে ফেলেছে। তারপর সেই বিরাট প্রস্তরখণ্ড তাদের ওপর গড়িয়ে এলো। দুটো মানুষের জ্যান্ত কবর হয়ে গেল। আমার স্বামী শুকলেন। শুনলাম লোক দুটো সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে, শুধু একজনের একখানা হাত বেরিয়ে আছে। ইনি তো চোখে দেখে এসেছেন। আমি শুনে শুনে ওই একখানা মৃত হাতের কথা ভুলতে পারলাম না অনেক দিন। আদিম অরণ্যের কথা বলছি, আদিম অর্থাৎ এখানে প্রথম যে গাছ জন্মেছিল সেই গাছ এখনও সেই সব গাছ আছে যা যে যুগে কয়লা হয়েছিল সেই যুগের গাছ। ট্রি ফার্ন। ফার্ন গাছই কিন্তু বড় বড় খেজুর গাছের মতো। কোনো মানুষ কখনো ঢোকেনি এরকম বন আছে। সেখানে এখনও নতুন আবাদ হবে। হাতির পিঠে সেই খাড়াই পাহাড়ের উঠে আবাদের জন্য উপযুক্ত জমি বেছে নিলে সেখানে গাছ কাটা শুরু হবে। যন্ত্রপাতি কিছুই নেই, বিরাট বিরাট বনস্পতি কুড়ুল দিয়ে কাটা হচ্ছে। প্রায় দুর্ঘটনা ঘটে, ঘুরকাদের সহ্য শক্তি তুলনাহীন। বিনা অ্যানেস্থেশিয়ার ঘ্যাচাং ঘ্যাচাং করে যদি হাড় কাটে হাতুড়ে ডাক্তার, এরা চুপ করে থাকতে পারে। কলকাতায় শৌখিন পরিবেশ থেকে আমি এইখানে আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাতে এসেছি। এই গণ্ডগ্রামে টেলিফোন তো নেই, টেলিগ্রাফ অফিসও নেই। একটা খোড়ো ঘরের হাসপাতাল, একটি হাতুড়ে ডাক্তার আছে। টেলিগ্রাফ অফিসে পাহাড়তলিতে 7-8 মাইল দূরে। এই পাণ্ডব বর্জিত দেশে আসতে হলে 6 মাইল খাড়া পাহাড়ের খুব সরু পথ দিয়ে উঠতে হয়। গাড়িটা প্রায় সোজা হয়ে থাকে এবং খাদের দিকে 2-3 ইঞ্চি জমি বাকি থাকে, কোনো কোনো সরু বাঁকে। কিন্তু আমার সাহস হচ্ছে, অনভিজ্ঞতার সাহস। আমি অগম্য স্থানে আসবার জন্য কবিকে ডাকছি। যদিও উনি অল্পদিন হয় দরুন ইরিসিপ্লাস রোগে ভুগে উঠেছেন। আমার চিঠি পেয়ে তার ধারণা জন্মেছে যে আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, এবার তারই রাখতে হবে। মার একটা চিঠি পেয়ে আমার উৎসাহ আরও বেড়ে গেল। মা লিখেছেন, আমি চণ্ডালিকা দেখতে গিয়েছিলাম। নাচ শেষ হয়ে যখন কবিকে প্রণাম করতে গিয়েছি, তিনি বললেন, অমৃতা আর এসব দেখতে পায় না। কোথায় যে তোমরা তাকে পাঠিয়ে দিলে সুধা। মা আরও লিখেছেন, আমার মনে হয় আমাদের দেখলে ওর তোর জন্য মন কেমন করে। চিঠিটা পেয়ে আমি আবার তাকে আসবার জন্য লিখলাম। আমি সাধারণত তাকে বেশি চিঠি লিখি না, কারণ আমি জানি চিঠি দিলে উত্তর না দিয়ে তিনি পারেন না। কিন্তু অত কাজের মধ্যে সহস্র জনের সহস্র আবদারে তিনি উদ্ব্যস্ত। আবার কেন আমি পরিশ্রম বাড়াবো? কিন্তু এখন আমি লিখছি, এমন চিঠি লিখেছি যাতে তিনি মনে করেন আমি একেবারে আনন্দের জোয়ারে ভাসছি।
আসবার কথা ঠিক হবার পর থেকে আসা পর্যন্ত 2-3 মাসের সময়টা ওই জোয়ারের তরঙ্গ উত্তাল হয়। এই পাহাড়ে 2-4 ঘরও কাছাকাছি পাহাড়ে সেসব বাঙালি আছেন, সকলেই চমৎকৃত। এখন আত্মীয় স্বজন অনেকেরই ইচ্ছা আমাদের বাড়িতে এসে থাকে, কিন্তু আমি এখন ভিড় চাই না। আমার সাজানো বাড়ি আবার সাজাচ্ছি, ঘষা মাজা চলছেই, ফুলের কেয়ারি ছাটা হচ্ছে, লনে ঘাস বাছা হচ্ছে, টবে রং হচ্ছে, পর্দা বদল হচ্ছে। আমি রেখেছি কনক মন্দিরে কমলাসন পাতি। আমার এই নির্জনতার অবসাদ কোথায় পালিয়ে গেছে যে ঝর্ণার ঝরঝর শব্দে আমাকে হয়রান করে দিত। এখন তার শব্দটা বদলে গেছে, সেটা কুলুকুলু ধ্বনিতে হয়ে গেছে। আর ওই যে ঝিঝি পোকার দল দিবরাত্র ঝি 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 করে আমার মাথার মধ্যে স্ক্রুড্রাইভার ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকাতো, হঠাৎ সেটা ঝিল্লি রব হয়ে গেছে। সিলভার ফারের পাতার ভেতর দিয়ে ঝড়ের বাতাস শো শো করে অরণ্যের দীর্ঘশ্বাস নিয়ে আসতো, সেটাও স্বর্ণবীণার মতো বাজতে লাগলো। তুমি এসো হৃদয়ে এসো, হৃদবল্লভ হৃদয়ে এসে। 1938 সাল থেকে 40 এই 3 বছর হচ্ছে আমার জীবনে আলোকবর্ষ বা অলোকবর্ষ। আমি এই সময়কার কথা এখানে লিখছি না, শুধু আমার অন্তর্জীবনে প্রবাহের গতিটা চিহ্নিত করছি। সময়ের আপেক্ষিত আমি নানাভাবে বুঝেছি এই 3 বছরে, যখন তিনি আসছেন বা ফিরে গিয়ে আবার আসবেন। এই সময়ের মধ্যে কোনো ছেদ নেই, এটা একটা অখণ্ড সময়, যা আমার সারা জীবনের চির অতৃপ্তির মাঝখানে অমৃত পাত্র হাতে অচঞ্চল আছে। আমার অকিঞ্চিৎকর জীবনকে মহৎ মূল্য দিয়েছে। এই গার্হস্থ্য তার ভালো লাগছে। আমি শেষ রাতে উঠে প্রস্তুত হই, যখন তিনি ভোরবেলায় পূর্বমুখী হয়ে ঘন্টা দেড়েক বসে থাকেন। তার চেয়ারের পাশে এসে বসি। এইভাবে আমার দিন শুরু হয়। শেষ হয় যখন তাকে বিছানায় শুয়ে গায়ে চাদর দিয়ে মশারিটা গুজে দিয়ে আসি। তখন ইনি বাড়িতে থাকা মানে সর্বদাই একটা রাজস্ব যজ্ঞ চলছে। এই যে নির্জন জায়গা, তাও ঝুপ করে সকাল 10টা-11টায় এক গাড়ির লোক এসে উপস্থিত হবে পথ খুঁজে খুঁজে। আগে খবর দিয়ে আসবে তার উপায় নেই, কারণ এখানে তো টেলিফোন নেই। তখন এই অতর্কিত আক্রমণে আমি পরাজিত হই না। তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করি ভালো মতোই। নির্জনতা পালিয়ে গেছে এই পাহাড়ে, গ্রাম থেকে। বাড়িতে সর্বদা উৎসবের গান বাজছে। শুধু আমার মনে হয় সকলেরই মনে। আমার স্বামীও আগের চেয়ে বেশি কথা বলছেন। তার টিপ্পনি কাটা রসিকতার সংখ্যাও বেড়েছে। চারিদিকে বাতাস যেন শুকিয়ে লঘু। আমরা উঠছি, পৃথিবীর মাটি থেকে একটু উপরে উঠে আছি। আমি তো সব কাজগুলো নিজের হাতে করি, লেখা কপি করা থেকে শুরু করে টেবিল ঝাড়া, বিছানা করা, রূপার থালা মাজা, পালিশ করা সব। ওদের বাড়ির ভীতকুল এতে অবাক হয়, কারণ তারা এমন কাণ্ড দেখেনি। যে ঘরটায় উনি বসে লেখেন সেই ঘরের পাশে ওর স্নানের ঘর, তারপরে শোবার ঘর। একদিন স্নানের ঘরে বসে ওর কাপড় কাচ্ছি, বাগান দিকে দরজাটা খোলা আছে। বাগানের পথ দিয়ে যেতে যেতে বাবু হঠাৎ দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে বললেন, এ কি ব্যাপার, আপনি কাপড় কাচ্ছেন কেন? এতগুলো রোগ রয়েছে, কি করতে? আমি খুব বিপদগ্রস্ত মনে করছি, চুপচাপ তাড়াতাড়ি কাজ ছেড়ে নেবার চেষ্টা করছি। ছেড়ে দিন, এ কি, এরা সব গেল কোথায়? চলে যান বাবু, আমি রোজ করি, আজও করব। রোজ কাপড় কাচেন? হ্যাঁ, তাতে আপনার কোনো ক্ষতি হয়? উনি যদি জানতে পারেন খুব রাগ করবেন। জানতে পারবেন কেন? আমি বলে দেব তাই। এই বলে অবাবু হঠাৎ লেখার ঘরের দিকে দরজা খুলে দিলেন। তারপর কবিকে লক্ষ্য করে বলেন, দেখুন একবার, অমৃতা দেবী আপনার কাপড় কাচ্ছেন বসে বসে, কথা শুনছেন না। আমি তো অপ্রস্তুত, আমার কর্ণমূল ঝাঁঝা করছে। আমি কাপড় ছেড়ে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। উনি চেয়ারের হেলান দিয়ে একটা বই পড়ছিলেন। বইটা মুখের সামনে থেকে নামিয়ে এই দৃশ্য দেখে মৃদু হাসছেন। তুই থাম তো বাবু, এসবের কি বুঝিস? দরজাটা বন্ধ করে দে। তুমি তোমার কাজ করো অমৃতা। আমি তো তাই ভাবি, আমার কাপড় এত ফর্সা হয় কি করে আজকাল। আসলে ব্যাপারটা নিশ্চয়ই এর উল্টো হয়েছে। আমি যে ওদের থেকে ভালো কাচতে পেরেছি তা কখনো নয়, কিন্তু এটা পুরস্কার। 3 বছরে 4বার এসেছিলেন কবি এই গণ্ডগ্রামে। পঞ্চমবার এখানে আসবার পথে কালিম্পো অসুস্থ হওয়ায় আর আসা হলো না।
এই 3 বছরের পরিপূর্ণ দানে আমার সব ক্ষয়ক্ষতি ধুয়ে মুছে গেল। এই 3 বছরে আমার সেই সত্তা তৈরি হয়েছে যে নিজেকে সময়সীমা অতিক্রম করতে দেখতে শিখেছে। আমি ও নির্বচনীয়কে অনুভব করছি। পেরিয়ে মরণ সে মোর সঙ্গে যাবে, কেবল রসে, কেবল সুরে, কেবল অনুভবে। এ দানের মহিমা তখন ঠিকমতো বুঝতে পারিনি। এই দুর্গম স্থানে ওই বিপজ্জনক পথ পার হয়ে আসা কি সহজ কথা? আমার নিকটতম আত্মীয়র মধ্যে তার চেয়ে অনেক কম বয়সী যারা ছিলেন তারা সাহস করতেন না। কিন্তু চিরতরুণ কবি বাইরে বাধাবিঘ্ন গ্রাহ্য করলেন না। আরও আমার আনন্দের কথা এই যে অবাবু প্রায় মনে করিয়ে দিতেন, তা হচ্ছে এক জায়গায় ইতিপূর্বে দুবার যাননি। এই নির্জন অরণ্য বিশ্বকবির সঙ্গে সঙ্গে বিশ্বও এলো। আমি পৃথিবীর মানুষের সঙ্গ পেলাম, দেশ বিদেশের গল্প শুনতাম। বার্গস যার দর্শন পড়েছি তিনি একজন জীবিত মানুষ, তা ভাবিনি কখনো। তার কথা শুনলাম। বার্নার্ড শো, রোমা রোলো, বার্নার্ড রাসেল, সব বইয়ের মলাটের নামগুলো নানা কথা বলতে লাগলো। অজ্ঞাত বিশ্বের দৃশ্য দেখলাম। সবচেয়ে বেশি শুনতাম রাশিয়ার কথা। সেখানে যে নতুন পরীক্ষা চলছে তার প্রতি তার আগ্রহের অন্ত ছিল না। বৃহদাকার মস্কো নিউজ আমি সেই প্রথম দেখলাম। 3টে প্রবন্ধ আমাকে দিয়ে অনুবাদ করালেন তিনি। সেগুলো বিভিন্ন পত্রিকায় গেল। সব দিক থেকে পূর্ণ হয়ে উঠেছি আমি। আমাকে মানুষ করলেন। তিনি বললেন, মানুষের ইতিহাসটা পড়ো। 6 বছর ধরে মহাভারত পড়লাম, 2 বছর ঋগ্বেদ, আর 5 বছর হিস্টোরিয়ানস হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড, তারই নির্দেশে। আমাদের এই সংসারটা সব শুদ্ধ তার ভালো লেগেছে। আমার স্বামীকে উনি বললেন পারফেক্ট জেন্টলম্যান। বাহিরের সুন্দর প্রকৃতি আর তার সহযোগী মানুষের সখ্য দুটো নিয়ে একটা সম্পূর্ণতা। আমার স্বামীও এখন আগের চেয়ে অনেক কথা বলেন। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, আমি যে সর্বদা একে নিয়ে এত মেতে আছি তাতে তোমার হিংসে হয় না? হাসছো কেন? বলো না, বলো না। হিংসে হতে যাবে কেন? তুমি যা তুমি তা, অন্যরকম করতে চাইবো কি আমি? তবু হিংসে হওয়ার কথা কিন্তু। কার সঙ্গে কথা? তুমি যদি মীরাবাই হতে আমি কি হিংসা করতুম? একদিন লেখার ঘরে কবি বসে আছেন, লেখার টেবিলে পাশের চেয়ারে। আমি স্নানসের পেছনে এসে দাঁড়িয়েছি। চারিদিকে সেদিন রোদ ঝলমল করছে। দূরে মাছের জন্য একটা জলাশয় করেছি, তারই পার ঘেঁষে ফুটেছে টাইগার লিলি। শ্রেণীবদ্ধ দীর্ঘ রঙিন রেখার দিকে উনি তাকিয়ে আছেন, বলছেন, কি সুন্দর এই ফুলের শাড়ি সাজিয়েছিস। কে এই বিদেশিনী? ওতে ওতে জংলি লিলি। এখন তো ফুল নেই, শীতের সময় ফুলের সমারোহ। জানো অমৃতা, তোমরা খুব সুন্দর করে সংসার করছো। আমি জানতুম তুমি পারবে। যখন প্রথম এখানে আসার কথা হয় সকলে বলল, কি জানি কীরকম অবস্থা হবে, আপনার কষ্ট হবে। আমি ভাবছি সে তো জানে আমার কি দরকার, নিশ্চয়ই অসুবিধা হবে না, নইলে ডাকবে কেন? সুন্দর, তোমার সংসারটা ওই ঝর্ণার মতো ঝরঝর করে গান গেয়ে চলেছে। সবচেয়ে আমার কি ভালো লাগে জানো, তোমরা দুজনে ঝগড়া করো না। দেখি তো প আর র কে কি ঝগড়াই করতে পারে। থামতেই চায় না, থামতেই চায় না। প শেষ পর্যন্ত চুপ করে যায়, কিন্তু র থামেই না, সাপের মতন ফিরে ফিরে আসে। তা আপনি কিছু বললেন না? কত বলি, কিচ্ছু হয় না। সুন্দর সংসার সৃষ্টি করা একটা সৃষ্টিকর্ম, একটা কাব্য। এই ফুলের রাজ্যে ফুলের মতো শিশুটিকে নিয়ে তোমরা সুখে আছো, এতে আমি খুব খুশি হয়েছি অমৃতা, তাই তো বারবার আসছি। চেয়ারের পেছনে দাঁড়িয়ে আমার শরীর মন নিস্পন্দন। সত্য কথা বলতে আমায় এক্ষুনি বলতে হবে, আমার সারা জীবনটা কি মিথ্যা দিয়ে গড়ব? আপনি যতটা বলছেন তা ঠিক নয়। আমি ঠকাচ্ছি, আমি আপনাকে ঠকাচ্ছি। কি বলছো? উনি পেছন দিকে হাত বাড়িয়ে টেনে আনলেন আমার সামনের দিকে। কও কি কন্যা, ঠকাচ্ছ কাকে? সকলকে। কিচ্ছু করতে পারিনি আমি, সব বাইরে, অর্ধেক ভুয়া। আমার একলা রাতের কোনো সঙ্গী নেই। আমি এখন প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত। উনি যদি কোনো ভর্ৎসনা করেন ভালো হয়। কোনো নিরর্থক আত্মপীড়ন করছো। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, মানুষ আপনাকে যা দিতে পারে তা দেশ, কাল, পাত্রে সীমাবদ্ধ, সবটা দেওয়া যায় না, পাওয়াও যায় না। তাই যা পাওয়া গেল না তার জন্য হা হুতাশ করে লাভ কি? যা হয়েছে তাই কি যথেষ্ট নয়? ফুলের শাড়ির দিকে হাত দেখিয়ে বলল, এই যা হয়েছে, এই যা করেছো, এর জন্য আমি গ্রেটফুল ম্যাডাম, গ্রেটফুল টু ইউ।
এইসব কথা সত্ত্বেও আমি বুঝতাম এই গভীর নির্জনতার কতখানি ভার আছে। তা তিনি বুঝতেন প্রত্যেকবারই যাবার সময়, তাই আমাকে সঙ্গে সঙ্গে নামতে হতো। আমার শূন্য ঘরে বসে থাকবো আর ওরা সদল বলে চলে যাবেন, তার করুণার দ্রব্য মন তা কিছুতেই সহ্য করতে পারত না। যাবার কয়েকদিন আগে থেকে তাই বলতে শুরু করতেন, এর চেয়ে না এলেই ভালো হতো, তোমাদের কষ্ট বাড়ানো, আমি আর আসবো না। একবার যাবার আগে গোছগাছ চলছে, আমি বইগুলো সুটকেসে ভরছি। হঠাৎ আমার মন কেমন করে উঠল। উনি চেয়ারে হেলান দিয়ে বই পড়ছিলেন, আমি এসে ওর পায়ের কাছে বসে পড়ে ওর কোলের ওপর মাথা রেখে কাঁদতে লাগলাম। ওর ডান হাত বই ধরা ছিল, সেটা বাঁ হাতে নিয়ে ডান হাতটা আমার মাথার উপর রেখে বললেন, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ঠিক তক্ষুনি সুবাবু ঘরে ঢুকলেন। ঢুকে আমার ওই রকম ক্রন্দনতা দেখে অপ্রস্তুত। আমি বুঝতে পারছি কবিও অপ্রস্তুত। আমার চুলের মধ্যে চলমান আঙ্গুলগুলো থেমে গেছে। প্রকাশ্যে আবেগ দেখানো ওর পছন্দ নয়, একটি মুহূর্ত মাত্র। তারপর উনি খুব সহজভাবে বললেন, তুই আর এই সাক্ষী থেকে কি করবি, বরং মিলুকে ডেকে দে। মিলু এসে আমার চুলের মুঠি ধরে টেনে তুলুক। কি পাগলামি শুরু করেছে। ওকে এরকম করে জ্বালাতন করলে উনি আর কোনো দিনই আসবে না। কবি বলছেন, তুমি যা দেখেছি উল্টা বুঝলি রাম। আমি কি অমৃতার হাত থেকে রক্ষা করতে ডেকেছি তোমায়? আমি ডেকেছিলাম সুয়ের হাত থেকে রক্ষা করতে। সেদিন সন্ধ্যাবেলা আমায় কি একটা কথা বলেছিলেন, বহুমূল্য রত্নের মতো। সে কথাটা আমার হৃদয়ে ধারণ করে আছি। সন্ধ্যা হয়ে এসেছে। লম্বা লম্বা গাছগুলো অন্ধকার শুষে নিয়ে কালো কালো দীর্ঘ দেহ প্রেতের মতো দাঁড়িয়ে আছে। পরের দিন এরা চলে যাবেন। আমি চুপ করে ওর পায়ের কাছে বসে আছি। তখনও সবাই বেরিয়ে ফেরেননি, তাই চারিদিক আরো নিস্তব্ধ। হঠাৎ কবি বললেন, আমি তোমায় একটা কথা বলছি অমৃতা, এতে যদি তোমার কোনো সান্ত্বনা হয়। জীবনে আমি অনেক পেয়েছি, তবু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার মিলিত যে অর্ঘ্য তুমি আমাকে দিয়েছো, এরকম জিনিস আমিও বেশি পাইনি। বিদায়ের আগে আমারও দরকার ছিল, নইলে বারবার আসতুম না। তিনি জানতেন আমার কর্মশক্তি যে পাহাড়ের কন্দরে আটকে আছে, এটাই আমার সবচেয়ে ক্ষতি। এমনিতেই আমাদের দেশে তখন মেয়েদের কর্মক্ষেত্র ছিল সংকীর্ণ, ওরকম একটা স্থানে তো কথাই নেই। আমার কর্মের পথও তিনি খুঁজেছিলেন। লেখার ঘর থেকে দেখা যায় একটা পার্বত্য পথ, সেখান দিয়ে চলাচল করে মালবাহী ঘোড়া দিয়ে মজুরের দল। সেই দিকে তাকিয়ে একদিন জিজ্ঞাসা করলেন, এখানে পাহাড়িদের সংখ্যা কত? 4-5 হাজার হতে পারে। তবে তোমরা একলা কেন? ওরা কি মানুষ নয়? ওদের তোমার ঘরে ডাকো, ওদের কাছে যাও। মানুষের কত সমস্যা আছে, তাদের বন্ধুর প্রয়োজন, ওদের বন্ধু হও না কেন? সেই জন্যই তার জন্মদিনে আমরা পাহাড়িদের নিয়ে উৎসবের আয়োজন করলাম। এখানকার অর্থাৎ এই জেলার ইতিহাসে শুধু নয়, বোধহয় সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারী বাড়িতে এই প্রথম মজুরেরা নিমন্ত্রিত হয়ে গেল। চা বাগানের মতো এখানেও নিয়ম ছিল, কোনো অফিসারের বাড়ির হাতায় কোনো মজুর জুতো পরে ঢুকবে না। কোনো মজুর ঘোড়া চড়ে চলেছে, অফিসারের সঙ্গে দেখা হলে তৎক্ষণাৎ নেমে পড়তে হবে। একজন নামেনি বলে রিচার্ডস তাকে বেত মেরেছিল। এই সমাজে আমি একটা নতুন কাজ পেলাম, নতুন পথের নিশানা। ক্রমে ক্রমে আমাদের ঘরের দরজা ওদের জন্য খুলে দিল। 1942 সালে দুর্ভিক্ষের সময় ইংরেজদের আসল মূর্তিটা দেখা গেল। আমাদের ওপর তো বিরোধিতা ছিলই, চক্রান্ত করে খুরকাদের রাগিয়ে তুলল। এখানে যে কয়েক ঘর বাঙালি আছে তাদের বিরুদ্ধে, এই জেলার সমস্ত বাঙালিদের বিরুদ্ধে। ইংরেজরা এই কাজে কত দর তা সেই সময় বুঝলাম। ওরা তো তখন হিন্দু মুসলমানের দাঙ্গায় উস্কানি দিয়ে দিয়ে বিভেদের গহ্বর খুঁড়ে খুঁড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে এই বিশাল দেশের চিত্তভূমি। এখন ওদের নতুন করে রাগের কারণ এই যে বাঙালি মন্ত্রিসভা হয়েছে, ভারতীয়করণ চলেছে এবং বাঙালিরা বিদায় ওদের যে বড় হওয়ার ওদের মাথার ওপর চলে গেছে, যাচ্ছে উচ্চপদ পাচ্ছে। অতএব আবার সেই একই অস্ত্রে শান দাও। ওরা মজুরদের খেপিয়ে তুলেছে, বলছে আগেও তো যুদ্ধ হয়েছিল, তখন কি চালের দাম এত হয়েছিল? এখন বাঙালির রাজস্ব হচ্ছে বলে এই দশা। এরপর যখন আমরা অর্থাৎ ইংরেজরা চলে যাব, তখন তোমাদের গুর্খাদের কি হবে অবস্থা বুঝতে পারছো?
কেউ আর চাকরি পাবে না। এরা বাঙালি এনে এনে পাহাড়টায় ভরিয়ে তুলবে। অতএব ঠেকাও বাঙালিদের। এরাও তো ইংরেজ তাড়াচ্ছে, অতএব শেষ করো এই বেলা এদের। অথচ আমরা এসব কিছুই টের পাচ্ছি না। আমরা সরল ভালো মানুষ, পড়ুয়া, রাজনীতির কিছুই জানি না। ভোরবেলা উঠে আমার স্বামী মিটিংয়ে চলে গেছেন। চাল কেন পাওয়া যাচ্ছে না তার কৈফিয়ত দিতে হবে। দুপুরবেলা যখন ওকে নিয়ে এলো তখন সারা শরীর রক্তে ভাসছে। উনি কিন্তু হাসছেন, ভয় পাবার কিছুই নেই, বিশেষ কিছু নয়। সেই সময় ভালো করে দেখলাম পুলিশের সঙ্গে যোগ দিয়েছে চক্রান্তটা হয়, নইলে ব্যাপক দাঙ্গা হতেই পারে না। রটে ছিল রাত্রে সমস্ত বাঙালিদের পুড়িয়ে মারা হবে। দুটি শিশু নিয়ে আমরা তো ভারী অপেক্ষা করছিলাম, তবুও সাহেব এসপি এসে সাহেবদের সঙ্গে কথা বলেই চলে গেল। কিছুতেই থাকলো না। তার স্ত্রী নাকি ডিনারে অপেক্ষা করছে। সে আবার স্বামীর পাশে না থাকলে খেতেই পারে না। সে সময় বুঝতে পেরেছিলাম দাঙ্গাকারী যাদের হাতে অস্ত্র নিয়ে মানুষের মারে তাদের দোষ নেই বললেই হয়, কারণ তারা একটা কিছু করা উচিত মনে করে, তার জন্য নিজেরাও বিপদের সম্মুখীন হচ্ছে। অপরপক্ষে যারা চক্রান্ত করছে তারা নিজের কোনো দায়িত্ব না নিয়ে অন্যকে বিভ্রান্ত করে নিজের ফলটা ভোগ করতে চাইছে। তারপর থেকে সর্বদা এই দেখলাম মানুষকে হিংস্র করে তোলবার কাজে যারা হাত পাকাচ্ছে তারাই মুখে বড় বড় কথা বলে সেজে গুজে সবাই এসে বসে। আসলে এরা ইংরেজদের একচেটিয়া নয়, যে সুবিধা পাবে সেই করবে। এই ছিল আজকের উপন্যাস নহন্যতে এর 13তম পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।